মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত এক, ওয়াশিংটনে কারফিউ। রাজুকে গোল্ডেন মনিরের ডেরা, চলত অবৈধ কারবার, ছিল নানা সরকারি নথিও। আবারও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে মানুষ, প্রথম 5 মাসেই বিক্রি লক্ষ্যমাত্রার 95%। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ভাষান্তরে রোহিঙ্গাদের জীবিকার পথ তৈরিতে পরিকল্পনা সমন্বিতভাবে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়। রাজুকে ভীষণ প্রভাবশালী গোল্ডেন মনির, সেখানে একটি কক্ষও ছিল তার জন্য। ওই কক্ষেই চলত অবৈধ কারবার। রাজুকের বিভিন্ন নথিও থাকতো তার কাছে। শুধু তাই নয়, রাজুকের জায়গায় রাজাকার বাবার নামে স্কুল প্রতিষ্ঠা করে মোটা অঙ্কের টাকা নিয়ে শিক্ষার্থী ভর্তি করত ওই মনির। গোল্ডেন মনিরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো তদন্ত করছে 4টি সংস্থা। সাইদুল ইসলামের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। রাজুক ভবনের একটি কক্ষকেই জালিয়াতির আখড়া বানিয়েছিলেন গোল্ডেন মনির। নিজের কাছে রাখতেন নানা নথিপত্র। অভিযানে রাজুকের 70টি প্লটের নথি উদ্ধার হয়। আইন বহির্ভূতভাবে নথি রাখাই 2019 সালে মনিরের বিরুদ্ধে মামলা করে রাজুক। প্রায় 2 বছর গেলেও তদন্তে খুব একটা অগ্রগতি নেই। তবে এখন তদন্ত করছে দুদক। তদন্তের বোধহয় মোটামুটি অনেক দূর এগিয়েছে এবং সেটা আশা করি যে শেষের দিকে আসছে তদন্তের। সেটা ওই অভিযোগটাও তদন্ত চলছে, একটা সুনির্দিষ্ট বিষয় এই অভিযোগটা, কাজেই এটা শেষ পর্যায়ের দিকে। এছাড়া গোল্ডেন মনিরের যেসব মামলা রয়েছে সেগুলো তদন্তের জন্য 4টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির যে মামলাটি আছে, বিআরটি এর যে বিষয়টি আছে, এনবিআর এর যে বিষয়টি আছে এবং দুদকের যে বিষয়টি আছে, এটি তাদের তফসিলভুক্ত একটি অপরাধ। এই বিষয়ে তারা প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণ করে যথাসময়ে চার্জশিট দেবে বলে আমরা প্রত্যাশা করি। বাড্ডায় গোল্ডেন মনিরের বাসার সামনে গেলে স্থানীয়দের অভিযোগের শেষ নেই। তাদের অভিযোগ, ডিআইটি প্রজেক্টে রাজুকের জায়গায় স্কুল প্রতিষ্ঠা করে ব্যবসা করছে মনির। সিরাজ মিয়া একজন কুখ্যাত রাজাকার। এই রাজাকারের নামে এই স্কুল, আমরা তো মুখ দেখাইতে পারি না। এখানে একটা সরকারি প্রজেক্টে একটা রাজাকারের নামে স্কুল থাকা, এটা তো ঠিক না। আমাদের এই অঞ্চলটার মধ্যে কেন একটা রাজাকারের নামে স্কুল থাকবে? যেখানে মুক্তিযোদ্ধা কোঠা নেই, যেখানে দরিদ্র কোঠা নেই, সেইখানে সেই স্কুল সে এখানে ব্যবসায়িক করে বাণিজ্যিকরণ করে এই স্কুলটা দিনের পর দিন করতেছে, অথচ এই অঞ্চলের মানুষ পড়তে পারে না। যে ইচ্ছা আকাঙ্ক্ষা করে এই জায়গা একেবারে মুক্ত রেখে স্কুলের জন্য বরাদ্দ করেছিল সাধারণ মানুষের শিক্ষার জন্য, কিন্তু সাধারণ মানুষের কোনো ছেলে মেয়ে এখানে শিক্ষা গ্রহণ করতে পারে না, কারণ বেতন অনেক, ভর্তি ফি অনেক। স্কুলটি উদ্ধার করার দাবিও জানান স্থানীয়রা। প্রথম দাবি হলো স্কুলের নাম বদলি করতে হবে। যেমন রাজুকের উত্তর একটা স্কুল আছে, উত্তরা মডেল স্কুল। রাজুক উত্তরা মডেল, ওইটা আমরা রাজুক বাড্ডা মডেল অথবা অন্য যে কোনো একটা নাম। এ বিষয়ে জানতে একাধিকবার রাজুকে গিয়েও চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে মানুষ। অর্থবছরের প্রথম 5 মাসেই বিক্রি হয়েছে লক্ষ্যমাত্রার 95%। বর্তমান ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে সঞ্চয়পত্রের বিক্রি 50,000 কোটি টাকা ছাড়াতে পারে। এই প্রবণতা অব্যাহত থাকলে সুদের বোঝা বাড়বে সরকারি কোষাগারের উপর। এমন পরিস্থিতিতে সঞ্চয়পত্রের সুদের হার প্রচলিত অন্যান্য আমানতের সুদ হারের সঙ্গে সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেটে ঘাটতি 1,85,000 কোটি টাকা। ঘাটতি পূরণে 20,000 কোটি টাকার ঋণ সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। অর্থবছরের প্রথম 5 মাসেই বিক্রি হয়েছে 19,045 কোটি টাকার সঞ্চয়পত্র, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার 95%-এর বেশি। 2019 সালের জুলাই থেকে মুনাফার উপর উৎসেকর 5% থেকে বাড়িয়ে 10% করা হয়।
পাশাপাশি সঞ্চয়পত্র কেনায় জাতীয় পরিচয়পত্র ও টিআইএন বাধ্যতামূলক করা হয়। এমন নিয়ন্ত্রণ আরোপের পর প্রায় 1.5 বছরে সঞ্চয়পত্রে আগ্রহ কমেছিল গ্রাহকদের। সম্প্রতি ব্যাংক আমানতের সুদের হার কমে যাওয়ায় বাড়ছে সঞ্চয়পত্র কেনার প্রবণতা। চলতি বাজেটের 10.2% বরাদ্দ ঋণের সুদ পরিশোধে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলে সুদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সঞ্চয়পত্রের সাথে ঋণের সুদের সাথে ব্যাংকের যে এফডিআর এর ঋণের সুদের হার, সেটার পার্থক্যটা এখন 6 থেকে 8% মতো হয়ে গেছে। এটা একটা বিশাল পার্থক্য, এবং এই বিশাল পার্থক্যের কারণেই মানুষ সঞ্চয়পত্রের দিকে আরো বেশি ঝুঁকছে। এটা সরকারের জন্য একটা বোঝা, কারণ এখানে সুদের হার অনেক বেশি। এমন পরিস্থিতিতে ব্যাংক আমানতের সুদের সাথে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের বাজারভিত্তিক সুদের হার নির্ধারণেই সমাধান দেখছেন এই অর্থনীতিবিদ। এখানে একটা বিশাল সাবসিডি দেওয়া হচ্ছে বিশেষ জনগোষ্ঠীকে, তারা কিন্তু নেসেসারিলি দরিদ্র জনগোষ্ঠী নয়। তো এটা একটা সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার যে এই ধরনের কার্যক্রম, যেটা একটা ব্যবসায়িক কার্যক্রম, যেটা একটা ফাইন্যান্সিয়াল কার্যক্রম, এরই মধ্যে বন্ড ও মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে এসব খাতে বিনিয়োগে উৎসাহিত করার পরামর্শও দিয়েছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ভাসানচরের স্থানান্তরিত রোহিঙ্গাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করতে জীবিকার ব্যবস্থা করেছে সরকার। প্রায় 3,500 রোহিঙ্গার জন্য জীবিকার পথ তৈরিতে পরিকল্পনা অনুযায়ী চলছে কাজ। আর এই কাজটি বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবেই করছে বলে জানিয়েছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্প 3-এর কর্মকর্তা। বসে না থেকে নিজেদের উদ্যোগে অনেক রোহিঙ্গা এরই মধ্যে তৈরি করে নিয়েছেন জীবিকার পথ। ভাসানচর নিয়ে 6 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ 4র্থ পর্ব। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের একটি অংশ এখন এই ভাসানচরে। আদিভিটায় কবে ফিরতে পারবে জানা নেই, তবু থেমে নেই জীবন। ভাসানচরে এসে ফের পেয়েছেন জীবনের স্বাদ। সাদেক সকাল থেকেই ব্যস্ততার শেষ নেই। গরম গরম নাস্তা খেতে সাদেকের চা পরোটার দোকানে ভিড় লেগেই থাকে। এক হাতে পরোটা বানানো, বিক্রি সবই করছেন তিনি। কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে সাদেক 4 ডিসেম্বর ভাসানচর আসেন পরিবার সহ। নিজের জমানো 2,000 টাকা দিয়ে দোকান খুলেছেন। আমি শুরু করছি কয়েক টাকা দিয়ে, মানে 2,000 টাকা দিয়ে, এখন 3-4,000 টাকা বিক্রি হয়। আমি চলতে পারছি ভালো করে। সিরাজুল ইসলাম জিলাপি তৈরিতে ব্যস্ত। মোবাইল বিক্রির টাকা দিয়ে কিনেছেন বেচা বিক্রির সরঞ্জাম। জিলাপি ছাড়াও বিস্কুট সহ প্যাকেটজাত খাবার বিক্রি করে দৈনিক আয় 12 থেকে 1300 টাকা। আমার হাতে একটা মোবাইল ছিল, এই মোবাইলটা বিক্রি করি আমি এই জিলাপি বানাতে শুরু করছি। সাগরে ভেসে আসা কাঠ কুড়িয়ে এনে জমা করেছেন আবুল হোসেন। সেই কাঠ দিয়ে বানাচ্ছেন আসবাব। ক্রেতাও ভাসানচরের রোহিঙ্গারাই। মাসে 5,000 টাকা আয় করেছেন তিনি। টেবিল, টুল, পাড়ার দোকানে শোকেস, বিভিন্ন ধরনের জিনিস বানাই, বিক্রি করি। 1,000, 1,200, 1,500। উঁচু নিচু পাহাড়ের ত্রিপলের ঘরের তুলনায় ভাসানচরের ক্লাস্টার হাউস অনেক বেশি স্বাচ্ছন্দ্যের। তারপরও কাজের সুযোগ চান রোহিঙ্গারা। ছোট বাচ্চা আছে, জামাই বাবুরা, আমার সোনার কিছু নাই, ইনকাম নাই, তাই আনার জন্য করি। ভাসানচরে কৃষি, মাছ চাষ, গবাদি পশু, হাঁস মুরগি পালন ছাড়াও অর্থনৈতিক কাজের জন্য প্রস্তুতি চলছে। ভবিষ্যতে আমাদের যে এখানে যারা অবস্থান করবে তাদের যে লাইভলিহুড, তাদের যে চাষাবাদ অথবা তাদের যে ভেজিটেশন, ফিশিং, এই রিলেটেড কিছু কাজের জন্য, এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের আরও সিনিয়র অফিসিয়ালরা এখানে আসবে বলে আমাদেরকে জানিয়েছে। 1 মাসের ব্যবধানেই বদলে গেছে ভাসানচর। সময়ের সাথে সাথে প্রশস্ত হবে জীবিকা নির্বাহের পথ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা হয়েছে 28,40,000। আবারও আমন্ত্রণ সকাল 9টার একুশে সংবাদ।
করোনা সংক্রমণের বিরূপ প্রভাবের মধ্যেও চট্টগ্রাম বন্দরে 2020 সালে কন্টেইনার ওঠানামা হয়েছে 28,39,987। তবে 2019 সালে এ সংখ্যা ছিল 30,88,187। আর শীর্ষ শত বন্দরের তালিকায় চট্টগ্রামের অবস্থান ছিল 58। কর্তৃপক্ষের নানা উদ্যোগে বন্দর কার্যক্রম আবারও স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2019 সালে মোট কন্টেইনার ওঠানামা হয়েছে 30,88,187 ইউনিট। করোনা মহামারীতে 2020 সালে এই সংখ্যা নেমে আসে 28,39,987 ইউনিটে। সারা দেশের মিল কারখানা কিছুদিনের জন্য বন্ধ ছিল, যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল। সে সময় চট্টগ্রাম বন্দরে জাহাজ আগমন সংখ্যাও কম ছিল, মালামাল হ্যান্ডলিংও কম ছিল। এক্সপোর্টার ইম্পোর্টার বিভিন্ন ব্যাংক এবং গভর্নমেন্ট সংস্থাগুলো আমরা সমন্বয় করে যাতে ইম্পোর্ট এবং এক্সপোর্ট যাতে স্মুথ হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গত এক দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধির হার ছিল ঊর্ধ্বমুখী, বাড়ছিল পণ্যবাহী জাহাজ আসার পরিমাণ। 2020 সালে করোনার বিরূপ প্রভাবে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও বন্দরে জাহাজ এসেছে 3,728টি, যা গত বছরের তুলনায় 79টি কম। বন্দর কর্তৃপক্ষ, আমরা যারা শিপিং এজেন্ট আছে, বার্থ অপারেটর আছে, সবাই মিলে যদি ইনিশিয়েটিভ নিই, এটা আমার মনে হয় আমরা এই অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। সমস্যা মোকাবেলায় নানা ব্যবস্থা নেয় বন্দর আগের অবস্থানে ফিরে আসছে বলে দাবি কর্মকর্তাদের। আমরা বিভিন্ন ট্রেড বডিদেরকে যাবতীয় ফ্যাসিলিটেট করে যাচ্ছি। আশা করছি আমরা আগামী বছর আমাদের হ্যান্ডলিং পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম লয়েডস লিস্টের জরিপ অনুযায়ী 2019 সালে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 58তম অবস্থানে উঠে আসে, যা তার আগের বছরের তুলনায় 6 ধাপ এগিয়ে ছিল। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। একটি কাঠের সেতু গাইবান্ধার দুটি উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগের অবলম্বন। এই সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে 17 ইউনিয়নের 15 লাখ মানুষ। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোগী বহনে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বাঁশের সাঁকো পার হচ্ছেন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। গাইবান্ধা শহর থেকে মাত্র 2 কিলোমিটার উত্তরে ভেড়ামারা রেল সেতুর পাশের গ্রামের নাম কিসামত বালুয়া। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে মরা ঘাঘট নদী। দীর্ঘদিন ধরে এই নদীর উপর কোনো সেতু না থাকায় দুপাশের গ্রামবাসীর উদ্যোগে চাঁদা তুলে বাঁশ ও কাঠ দিয়ে রেল সেতুর পাশে একটি কাঠের সেতু তৈরি করা হয়। এই ব্রিজটা না হওয়ার কারণে প্রায় 5 কিলো জায়গা ঘুরে আসতে হয় এদের এই সব লোকজনের। সঠিক সময় হাসপাতাল যেতে পারি না, বাজারঘাট যেতে পারি না। ওষুধ আনতে গেলে শহরে ঢুকতে হয়, 1 কেজি চাল আনতে গেলে শহরে ঢুকতে হয়। তো এর উপর দিয়ে যাওয়া খুব রিস্ক হয়ে যাচ্ছে। সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার 17 ইউনিয়নের মানুষের যোগাযোগের মাধ্যম এই সেতু। 2020 সালের মাঝামাঝি সেতুটি ভেঙে গেলে তৈরি করা হয় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। ভাঙ্গার দরুন আমাকে এখন অনেকটুকু জায়গা ঘুরে ভেতরে যেতে হবে। এজন্য আমি প্রচুর একটা রিস্ক নিয়ে এই রেলের ব্রিজ দিয়েই পার হলাম। রেলের ব্রিজটা দিয়ে পার হইতেছিলাম, হঠাৎ করে যদি গাড়ি আসতো তাহলে আমার তো যে কোনো দুর্ঘটনা হয়ে যেত। আমরা অটো চালাই, আমাদের জন্য সুবিধা হবে ব্রিজটা হলে পরে 13টা ইউনিয়নে মিলে মনে করি রাস্তাটা অনেক সুবিধা পাইবে আস্তে আস্তে শহরের জন্য। শিগগিরই নদীর উপর পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে এলজিডির মাধ্যমে এখানে 81 মিটার একটি ব্রিজ বাস্তবায়ন কল্পে ইতিমধ্যে টেন্ডারের সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হবে। ঘাঘট নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি 2 উপজেলাবাসীর। রত্না জামান, একুশে টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত 1, ওয়াশিংটনে কারফিউ। রাজুকে গোল্ডেন মনিরের ডেরা, চলত অবৈধ কারবার, ছিল নানা সরকারি নথিও। আবারও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে মানুষ, প্রথম 5 মাসেই বিক্রি লক্ষ্যমাত্রার 95%।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।